ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বাংলায় সবুজ ঝড় প্রমাণ করলো বাংলা নিজের মেয়েকেই চায়। তৃতীয়বারের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই নির্বাচনী ফলাফল নিয়ে কোনো সাক্ষাৎকার বা ইন্টারভিউ নয়, আমরা রাজনৈতিক বিশ্লেষক, সংবাদপত্রের সাংবাদিক সকলে মিলে আমরা একটু আলোচনা করে জানতে চাইব নির্বাচনী ফলাফলের কারণ কি। আজ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করেছেন সুজিত রায়, একসময় আজকালের চিফ রিপোর্টার ছিলেন, বর্তমানে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক রাজ মিত্র। সুজিত দা এবং রাজদা দুইজনকেই ক্যাম্পেইন কলিং এ স্বাগত। নমস্কার। আলোচনার শুরুতে একটা বিষয় খুব জানতে ইচ্ছা হচ্ছে। 2021-এর বিধানসভা নির্বাচন, বহু প্রতীক্ষিত নির্বাচন। এবারের নির্বাচনে রাজ্যে একটা বিরাট বদল ঘটতে চলেছে, বিরাট পরিবর্তন হবে, পরিবর্তনের ঝড় উঠেছে। এই সমস্ত বক্তব্য দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে শুরুটা করেছিলেন, যেটাকে শুরুয়াত বলবো, সেই শুরু দেখে অনেকের মধ্যে, আমাদের মধ্যেও চিন্তা শুরু হয়েছিল হয়তো পশ্চিমবাংলায় এবার পরিবর্তন হতে চলেছে। কিন্তু আমরা নির্বাচনী ফলাফল বের হবার পরে দেখতে পেলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বাংলার মানুষ ভরসা রেখেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন শুধুমাত্র কিছু আসনে নয়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার আসন দিয়ে। ভারতীয় জনতা পার্টির নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন ইস বার 200 পার। 200 তো দূরের কথা, 100 ছুঁতে পারলেন না। তৃণমূলের স্ট্র্যাটেজিস্ট পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর বলেছিলেন ডাবল ডিজিট ক্রস করবে না। বিজেপি সহ অনেকেই তার এই মন্তব্যকে কটাক্ষ করেছিলেন, তিনি প্রমাণ করে দিলেন বিজেপিকে ডবল ডিজিট ক্রস করতে দিলেন না। সামগ্রিক বিষয় নিয়ে একটু প্রথমে আমি জানতে চাই সুজিত দা আপনার কাছে, কেন এই পরিস্থিতি তৈরি হলো? যেটা বলেছো রাজীব, এটাতে কোনো সন্দেহ নেই যে বিজেপি নেমেছিল কিন্তু সম্পূর্ণ হাই ভোল্টেজ প্রচার। এইটা ব্যাকফায়ার করলো কিনা, এইটা কিন্তু ভালো করে বিশ্লেষণ করার ব্যাপার আছে। একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলার যে নিজস্ব সংস্কৃতি আছে, বাংলার যে নিজস্ব রাজনৈতিক ধারাবাহিকতা আছে, তার সঙ্গে বিজেপির এবারের যে প্রচারের স্টাইল, আমি স্টাইল শব্দটা খুব সচেতনভাবে ব্যবহার করছি, সেটা কিন্তু খুব ম্যাচিং নয়। এইটা মানুষ কতটা প্রত্যক্ষত ভালোভাবে নিয়েছে সেটা নিয়ে আমার মনেও সন্দেহ আছে। বিশেষ করে এই ফলাফল দেখার পরে সেই সন্দেহটা আরো প্রগাঢ় হয়েছে এই কারণে যে হিন্দি বলয় থেকে ছুটে আসা মানুষজন যেভাবে এখানে প্রচার করে গেছেন, প্রধানমন্ত্রী এসেছেন একটা জিনিস, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন আর একটা জিনিস, কিন্তু আদি যোগীন্দ্রনাথে ছুটে আসা, তার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের নানা মন্ত্রী, কেন্দ্রীয় নেতৃত্বের আরো সবাই ছুটে আসা, সেইটা মানুষ কিন্তু খুব ভালোভাবে নেয়নি, সেটা এখন প্রত্যক্ষত বোঝা যাচ্ছে। কারণ মানুষ এটাকে ভালোভাবে গ্রহণ করেনি। বাংলার মানুষ এটাকে ভালোভাবে গ্রহণ করেনি। এর দুটো দিক আছে। একটা হচ্ছে যে বাংলার মানুষকে একটা মেরুকরণের রাজনীতিতে এবারে কিন্তু আমরাও বিচার করছি, মানে সাংবাদিকরাও কিন্তু বিচার করতে শুরু করেছিল। এবার কিন্তু ভোটটা হবে মেরুকরণের রাজনীতি। মেরুকরণ হয়েছে কিনা সেটা আমরা আলোচনায় আসবো, ডেফিনেটলি আসবো, কিন্তু এটা ঘটনা প্রাথমিকভাবে এটা পরিষ্কার যে মানুষ কিন্তু বিজেপির এই হাই ভোল্টেজ প্রচারটাকে খুব একটা ভালোভাবে নেয়নি। এর একটা সরাসরি রিপার্কেশন, প্রতিফলন এবারে ভোট বাক্সে হয়েছে। বাকি কথায় পরপর আসবো। জি, নির্বাচনী ফলাফল নিয়ে আপনি মেরুকরণের রাজনীতি নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনার মধ্যে সেই বিষয়ে আসবো পরে।
ক্রমশ আসবো। কিন্তু যে বিষয়টি আপনি তুলে ধরলেন, আমি রাজদার কাছ থেকেও জানতে চাইবো এই পরিস্থিতির অন্তর্নিহিত কারণ কি? না দেখুন, অন্তর্নিহিত কারণ ওইভাবে দেখতে গেলে এখন ডেটা ধরে ধরে, সিট ধরে ধরে, ডিস্ট্রিক্ট ধরে ধরে বিশ্লেষণ করতে হবে, সেই সময়টা এখনো হয়নি। এখন ওইভাবে অন্তর্নিহিত কারণ বলতে গেলে এটা যেটা বলা হয় অফ দ্য কাফ রিমার্ক হয়ে যাবে। কিন্তু ওপরই ওপর যেটা বোঝা যাচ্ছে, যেটা সুজিতদা বলছিলেন মেরুকরণ যখন হয় বা তার এগেনস্টে কিন্তু একটা কাউন্টার মেরুকরণও হয়। তাহলে যদি যেটা বিজেপি যেমন হিন্দু ভোট ব্যাংক মেরুকরণে সক্ষম হয়েছে, বা যেটা যেটা বামপন্থীরা আগে বলতো সাবঅল্টার্ন কাস্ট, সেই সাবঅল্টার্ন কাস্ট যেটা রুরাল বেল্টে এসসি এসটি মতুয়াদের, সেই কাস্টে তারা একসঙ্গে করতে সক্ষম হয়েছে, এটা ঘটনা। কিন্তু আবার এটাও ঘটনা যেটা 2019-এর লোকসভা নিরীক্ষের সঙ্গে এখন যেটা তফাৎ হয়েছে, যে মাইনরিটি পপুলেশন স্পেশালি যে মুসলিম ভোটাররা কিন্তু দিদির পেছনে কাউন্টার মেরুকরণ করেছে। এবং যেটা তৃণমূলে মালদা এবং মুর্শিদাবাদ এই দুই জেলাতে কংগ্রেসকে প্রায় সাফ করে দিয়ে, যেটা কংগ্রেসের আমরা বলা হতো যে কংগ্রেসের দুর্গ মালদা এবং মুর্শিদাবাদ, সেখানে কিন্তু কংগ্রেস আজ সাফ হয়ে গেছে, সেখানে তৃণমূলের জয় জয়কার। তাই মুসলিম অধ্যুষিত সিটগুলোতে পুরোপুরি সম্পূর্ণভাবে মুসলিমরা ট্যাকটিক্যাল ভোটিং যেটা বলে করেছে, একজোট হয়ে একটা ব্লক হয়ে দিদির পেছনে গিয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে যে মেজরিটি যে হিন্দু ভোটার, তাদের মধ্যে একটা বড় শতাংশ অবশ্যই বিজেপির সঙ্গে থেকে গেছে, কিন্তু সেই সংখ্যাটা 55 থেকে 60% বেশি হয়নি বলে আমার ধারণা। তার মানে এই বাকি 40% স্পেশালি যেটা শহরের হিন্দু ভোটার, তারা কিন্তু তৃণমূলের সঙ্গে থেকেছে, তারা বিজেপির ন্যারেটিভটা বুঝতে পারেনি, এটা বলে আমার আপাতত মনে হচ্ছে। এখানে একটা বিষয় আমার একটা বিষয় মনে হয়েছে, আমিও একটু আপনার সঙ্গে আলোচনায় যেটা তুলে ধরতে চাইবো। আমার যেটা মনে হয়েছে, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যে সমস্ত তৃণমূলের উচ্চ স্তরের নেতা, অর্থাৎ রাজ্য স্তরের যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতা, এক সময়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং বিভিন্ন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উপরে নির্ভর করতেন, ফলত তাদের সারা রাজ্যব্যাপী দলীয় সংগঠনের ভিতরেও একটা ব্যাপক প্রভাব প্রতিপত্তি ছিল। সেই মানুষগুলো তৃণমূল ছেড়ে যখন গেরুয়া শিবিরে যোগদান করার পরে তারা কিন্তু আক্রমণ করা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাবে, তারা কিন্তু প্রত্যেকটি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এমন ভাবে আক্রমণ করেছেন, বেশ কিছু ক্ষেত্রে সেই আক্রমণকে মনে হয়েছে যেন যে বাংলার মানুষ হয়তো গ্রহণ নাও করতে পারে ভালোভাবে। তার কারণ কি, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন অনেক সময় আমরা শুনতে পেয়েছি বেগম বলে সম্বোধন করা, যেটা নিয়ে সেটা নির্বাচন কমিশনে তিনি অভিযোগও করেছিলেন। তারপর অনেক সময় এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজ, ভাইপো বা এই ধরনের বেশ কিছু সম্বোধন করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আসার কারণে, তৃণমূলে গুরুত্বপূর্ণ দায়িত্বে আসার কারণে তৃণমূলের ভেতরে সাংগঠনিক কোনো সমস্যা হয়েছে কি হয়নি সেটা পরবর্তী বিচার্য বিষয়, সেই বিষয়ের ভিতর আমরা ঢুকবো না। কিন্তু সেটা মানুষের সামনে যখন নির্বাচনের নিরিখে ভোট চাইতে যাওয়া হবে, তখন যদি সেই বিষয়গুলো কোনো রাজনৈতিক নেতারা তুলে ধরেন, তাহলে মানুষ তো তাদের কাছ থেকে কোনো দলের অভ্যন্তরীণ সাংগঠনিক সমস্যা শুনতে চায় না। তারা শুনতে চায় যে তারা ক্ষমতায় আসলে মানুষের জন্য কি করবে, তাদের চিন্তা ভাবনা কি, তাদের দৃষ্টিভঙ্গি কি। সেখানে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সমস্ত নেতারাই কিন্তু ধর্মীয় মেরুকরণকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। তৃণমূলে থাকাকালীন মুসলিম সমাজের যুবকরা সঙ্গে থেকে লড়াই করেছেন তাদের সঙ্গে, আর বিজেপিতে যোগদান করে নির্বাচনের আগে তাদেরকেই আক্রমণ করছেন। ফলত এই বিষয়টা শুধু মুসলিম সমাজের মধ্যে নয়, হিন্দুদের মধ্যেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলেছে বলে আমার মনে হয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ, তুমি যেটা বলেছো একেবারে সঠিকভাবে ঠিক কথা বলেছো, আমি তোমার সঙ্গে সহমত একেবারে। ইভেন শুভেন্দু অধিকারী প্রকাশ্য সভায় তিনি বলেছিলেন যে 2,10,000 ভোট আর 33,000 অর্থাৎ 2,10,000 হিন্দু ভোট আর 33,000 মুসলিম ভোট, এই ভোটটাকে উনি কিন্তু নিজেই ভাগাভাগি করেছিলেন।
এই 33,000 মুসলিম ভোটের একটা অংশ ডেফিনেটলি পেয়েছেন, নাহলে তো এত ভোট পেতেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন মাত্র 1200 ভোটে। সুতরাং উনি মুসলিম ভোটও পেয়েছেন, কিন্তু মুসলিম ভোটের একটা অংশ সঙ্গে হিন্দু ভোটের একটা অংশ উনি কেন, বিজেপি প্রার্থীদের অনেকেই পাননি। এই কারণে আমি খুব সচেতন ভাবে আরো একটা শব্দ ব্যবহার করছি, বিজেপি তৃণমূল নির্ভরতা। অর্থাৎ তৃণমূল থেকে ছেটে আনা লোকজনকে নিয়ে বা তৃণমূল থেকে সরে আসা লোকজনদের নিয়ে এই নির্বাচনে প্রার্থী করা এবং তাদের নিয়ে নির্বাচনী প্রচারে যাওয়া, এটা কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। মানুষ চেয়েছিল বিজেপি তার নিজের শক্তিতে জিতবে, সেটা তো করতেই পারতো, এবছর জিততো না, পরের ইলেকশনে জিততো, এবছরই জিততে হবে, অর্থাৎ অন্য দল ভাঙিয়ে এনে আমি জিততে পারবো, এই নিশ্চয়তা তারা কোথায় পেলে? এটা কিন্তু বিজেপির রাজনৈতিক দল হিসেবে হওয়া ডেফিনেটলি উচিত ছিল। তবে রাজীব, একটা কথা আমার বারবার মনে হচ্ছে যে যে জিতেছে, যে দল জিতেছে তাকে স্বাগত জানাতে, যে জিতা ওই সিকান্দার, একদম অবশ্যই, এটা এতে না মানার কোনো কারণ নেই, কারণ এটা বাংলার মানুষের দায় হিসেবে নিতে হবে। বিশেষ করে এবারের নির্বাচন খুব শান্তিপূর্ণ ভাবেই হয়েছে, বিক্ষিপ্ত কিছু গন্ডগোল সবসময়ই হয়, সেটা খুবই নেগলিজেবল একটা জায়গায় ছিল, কিন্তু সামগ্রিকভাবে মানুষ ভোট দিতে পেরেছে। নির্বাচন কমিশন যথেষ্ট ব্যবস্থা নিয়েছিলেন। মানুষকে তো এবছর বলা যাবে না যে ভোট দিতে পারেনি মানুষ, অথবা রিগিং হয়েছে, ছাপ্পা ভোট হয়েছে, বলা যাবে। সুতরাং ভোটটা হয়েছে, সেখানে একটা দল জিতেছে। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বেরিয়ে আসছে, যেটা অনেকেই বলছেন না রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে থেকে, সেটা হচ্ছে যে বিজেপির এটা কিন্তু একটা বিশাল উত্থান পশ্চিমবাংলায়। তারা হয়তো রাজনৈতিকভাবে কিছু ভুলভ্রান্তি করেছে, কিন্তু এটাও ঘটনা যে প্রায় 80-র কাছাকাছি সিটে তারা জিততে চলেছেন। এখনো পর্যন্ত পুরো রেজাল্ট আসেনি, আমরা ধরে নিচ্ছি 80-র কাছাকাছি থাকবে। যদি তাই হয়, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষে বিজেপির এই উত্থানটা খুব ইন্টারেস্টিং। ইন দি সেন্স, আমি বলছি, এক সময় লোকসভায় শুধুমাত্র সদস্য ছিলেন অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি। তারপরে জনতা আমলে এই বিজেপি কিন্তু 82 আসনে জয়ী হয়েছে, অর্থাৎ 2 থেকে 82-তে। এখানেও 2016-তে 3টে আসন ছিল, আজকে সেই আসনটা প্রায় 80-র কাছাকাছি পৌঁছে গেছে। এইটা মাঝখানে প্রশ্ন আসতে পারে যে 19-এ তো 18টা আসন জিতেছেন, আমি লোকসভা ইলেকশনের সঙ্গে বিধানসভা ইলেকশনকে মেলাবো, কারণ দুটো দুরকম পার্সপেক্টিভের নির্বাচন। সুতরাং সেই হিসেবে বিজেপি একটা শক্তি হিসেবে উঠে এসেছে, এবং উঠে এসেছে সম্পূর্ণভাবে তৃণমূল, এই সিপিআইএম, কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর দল, এই তিনটা আইএসএফ, এই তিনটে মিলে যে সংযুক্ত মোর্চা, তাদেরও নস্বাত। এটা একটা ভালো হলো কি মন্দ হলো সে আলোচনায় আমরা আসবো, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে বলা যায় যে এখন দুটোই মেজর শক্তি, একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর একটা, এবং আগামী দিনে এই লড়াইটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা খুব লক্ষণীয়, মানে রাজনৈতিকভাবে খুব ভালো একটা বিষয়, যেটা নিয়ে ভালো গবেষণা হতে পারে। ঠিক, বামফ্রন্ট, কংগ্রেস, আব্বাস সিদ্দিকীর আইএসএফ, সংযুক্ত মোর্চা। এই সংযুক্ত মোর্চা নির্বাচনী ময়দানে যেভাবে যে দৃষ্টিভঙ্গি নিয়ে শুরু করেছিল, মনে করা হচ্ছিল সংযুক্ত মোর্চা বোধহয় এইবার 2016-তে তারা যা ফলাফল করেছে, হয়তো এবার সেই নিরিখে বিজেপির সঙ্গে তৃণমূলের পোলারাইজেশন নির্বাচন হওয়ার পরেও হয়তো তারা একটা জায়গা নিতে পারবে। কিন্তু সেই জায়গায় সংযুক্ত মোর্চা কিন্তু প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বলা যায়। এই বিষয়ে আমি একটু রাজদার কাছ থেকে জানতে চাইবো, সংযুক্ত মোর্চার এই পরিস্থিতি হওয়ার কারণটা। না, এইটা আমি যখন শুরু করেছিলাম আমি তখনই বলেছিলাম যে পোলারাইজেশনটা খুব ইন্টারেস্টিং হয়েছে। আজকে যদি যে কটা এক্সিট পোল দেখেন, আজকে সব কটা এক্সিট পোল তো ভুল প্রমাণিত হয়েছে, কোনো এক্সিট পোলই পশ্চিমবঙ্গেরটা প্রজেক্ট করতে পারেননি। যারা মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে বলেছেন, তারাও খুব বলে না, দুদিক দিয়ে হেজিং করে রেখেছেন, মানে বিজেপি জিতলেও তারা ঠিক, মমতা। কিন্তু এই যে ল্যান্ডস্লাইডটা কোনো এক্সিট পোলেই ছিল না, এটা একটা। সেকেন্ড হচ্ছে যে তাদের প্রত্যেকটা এক্সিট পোলের প্রজেকশনে যদি দেখেন, আইএসএফ বা সংযুক্ত মোর্চার ভোট পার্সেন্টেজ কিন্তু ডাবল ডিজিটে। তাহলে তারা প্রত্যেকেই তাদের মডেলে ফ্যাক্টর ইন করেছেন যে
আব্বাস সিদ্দিকী, বাম এবং কংগ্রেস মিলে একটা সংখ্যা সিট বেশি না পেলেও একটা ভোট কেটে নিয়ে যাবে। তাহলে যে নির্বাচনে প্রথম থেকে ছিল 42 আর 39, এই ছিল ভোট শতাংশের তফাৎ তৃণমূল আর বিজেপির মধ্যে, সেখানে যদি সংযুক্ত মোর্চা একটা বড় শতাংশ মুসলিম ভোট কেটে নিয়ে যেতে পারে, অ্যাডভান্টেজ বিজেপি, এই নিয়ে কোনো, এটা হচ্ছে পরিষ্কার অ্যারিথমেটিক ছিল। কিন্তু যেটা আমি শুরুতেই বলেছিলাম যে মুসলিমরা কোনোভাবে বিজেপির এই অ্যাগ্রেসিভ হিন্দুত্বতে ভয় পেয়ে পুরোপুরি তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির পিছনে এসে দাঁড়িয়েছে, এবং এই ভোটটা কিন্তু বাম এবং কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংক, যেটা গিয়ে মমতা ব্যানার্জি তো নিজস্ব একটা ভোট ব্যাংক আছেই, মুসলিম ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে। আমি বলবো যে এটা কনসলিডেশন, বলছিলাম না, কাউন্টার কনসলিডেশন হয়েছে একটা বড়। এই 27%টা কিন্তু ট্যাকটিক্যাল ভোটিং করে তৃণমূলের পেছনে থেকে গিয়েছে। আর টোটাল হিন্দু বাকি 70%-এর 55% গেছে বিজেপির কাছে, আর হিন্দু ভোট গেছে, বাকি আরবান হিন্দু ভোট গেছে মমতা ব্যানার্জির কাছে। এটা একটা অঙ্ক এখন অব্দি উঠে এসছে। না, আমি এই প্রসঙ্গে বলে নিই না, এই প্রসঙ্গে একটা কথা বলে নিই। এই যেটা রাজ বলছে যে মুসলিম ভোটের যে পোলারাইজেশন প্রশ্ন উঠছে, এটা আরো একটা খুব বড় কারণ। এটা হওয়ার পেছনে একটা খুব বড় কারণ, মানে মুসলিমরা কিন্তু একটু ভয় পেয়েছে নাগরিকত্ব এনআরসি কে, এটা ভয় পেয়েছে মুসলিমরা। যার ফলে ওরা দেখেছে যে আজকে যদি আমরা বিজেপিকে কিন্তু ভোট দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, মানে মুসলিমদের ভোটও যে বিজেপি পাচ্ছে। আমি নিজে মালদায় গিয়ে দেখে এসেছি, মালদার মতো জায়গাতে মানে অনেকগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি, আজকে সময় হবে না সেটা, যে আমার কাছে খুব অবাক লেগেছিল যে যেখানে 90% মুসলিম পপুলেশন, সেখানে এই কাণ্ড ঘটছে কি করে। রতুয়ার একটা জায়গায় গিয়েছিলাম, সেটাকে দেখে আমার বিশ্বাস হচ্ছে না যে এটা মুসলিম অধ্যুষিত করছে, একেবারেই বিশ্বাস হচ্ছে। সেই জায়গাটা কিন্তু খুব দ্রুত চেঞ্জ হয়েছে, এবং এই চেঞ্জ হওয়ার পিছনে কিন্তু আব্বাস সিদ্দিকীদেরও একটা ভূমিকা আছে। কারণ আব্বাস সিদ্দিকীদের এই সিপিআইএম এবং কংগ্রেসের সঙ্গে হাত মেলানোও মুসলিমরা ভালোভাবে নেয়নি। আবার বিজেপির এনআরসিটাকেও যে হুমকিটা বারবার দেওয়া হয়েছে বলা যেতে পারে, সেটা ভালোভাবে নেয়নি। সুতরাং এই জায়গা থেকে কিন্তু ওই পোলারাইজেশনটা হয়ে গেছে, কিছু করার ছিল। সব থেকে গুরুত্বপূর্ণ এবং রাজনীতির ভাষায় বলতে গেলে খুব অবাক হলাম যে নির্বাচনের ময়দানে মানুষের কাছে সমস্ত রাজনৈতিক দলের বার্তা থাকে যে আমরা যদি নির্বাচনে জয়লাভ করি, আমরা যদি রাজ্যের ক্ষমতায় আসি, তাহলে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যে, পরিকাঠামোতে, এই বর্তমান যে কোভিড পরিস্থিতি, বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ যে কর্মসংস্থানের ক্ষেত্রে কি করব, কি করতে পারবো, সেই জায়গাটা কিন্তু এবার বিশেষ করে আমি বিজেপিকেই বলবো, কারণ যেহেতু পোলারাইজেশন তৈরি হয়ে গিয়েছে, মানে হয় তৃণমূল নয় বিজেপি, এরকম একটা জায়গা তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে বা ভোটারদের মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কিন্তু বেশি এই বিষয়ের মধ্যে না ঢুকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ভাষায় আক্রমণ, আর তার সঙ্গে এই ধর্মীয় মেরুকরণের জিগিরটা খুব বেশি করে তুলে দেওয়া। মানে সব থেকে খারাপ লাগছে, এবারের নির্বাচনের আগেও যে পরিবেশ তৈরি হয়েছে, আমরা আজকে নির্বাচনী ফলাফল বের হবার পরেও কিন্তু আমরা সামগ্রিকভাবে ভোটের এই ফলাফল নিয়ে বিশ্লেষণ করতে বসে কিন্তু অন্য কোনো বিষয় আমাদের সামনে আসছে না। আমাদের আলোচনা করতে হচ্ছে যে হিন্দু মুসলমানের নিরিখে, মতুয়া সম্প্রদায়, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস এর নিরিখে, তাদের নিরিখে আমাদের এবারের নির্বাচন ফলাফল নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। এই যে পরিস্থিতিটা তৈরি করে দেওয়া, মনে হয় না যে এই যে আপনারা বললেন যে মুসলমানরা ভোটের তৃণমূলকে বেশি পরিমাণে ভোট দেওয়ার কারণ হচ্ছে তাদের ভিতরে একটা ভীতির সঞ্চার হয়েছে। ভীতিটা কে তৈরি করেছে? তাহলে নিঃসন্দেহে বিজেপি তৈরি করেছে। কারণ বিজেপি যদি সেই ভীতিটা না তৈরি করে থাকে, তাহলে তো তারা তৃণমূলের দিকে কনসলিডেটেড হয় না। শুধু ভীতি নয়, মমতা ব্যানার্জির যেটা স্ট্যান্ড সিএএ এনআরসির ক্ষেত্রে, সেটা ঠিক ভুল কি সেই ডিবেটে যাচ্ছি না, কিন্তু একটা আনবায়াসড, মানে একরোখা স্ট্যান্ড যেটা বলে, সেটা তিনি নিয়েছেন। হ্যাঁ, বিজেপির বিরোধিতা এটা নিয়েছে। এবার তাহলে একটা অন্য প্রসঙ্গে আসি। আমরা তো পোলারাইজেশনের বিষয়টা দেখলাম যে কি কারণ তৈরি হতে পারে, সেটা দেখলাম। মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে লোকসভা নির্বাচনের পরে যখন তৃণমূল কংগ্রেসের একটু রেজাল্ট খারাপ হয়, ফলাফল আগের তুলনায় একটু খারাপ হয়ে যায়, সেই সময় কিন্তু একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরকে তিনি নিয়োগ করেন, যাতে দলের
সার্বিক উন্নয়ন বা সাংগঠনিক বৃদ্ধি হয়। তো সেখানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের মানে ক্যাম্পেইন করেছেন উনি, দিদিকে বলো, বাংলার মেয়ে মমতা, এইসব ধরনের, বাংলার গর্ব মমতা। তো এই ক্যাম্পেইন গুলো করতে গিয়ে বিভিন্ন সময় তাদের নেতা নেত্রীরা এবং ওই প্রশান্ত কিশোরের পক্ষ থেকেও মানুষের সামনে গিয়ে তৃণমূলের কার্যকলাপ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন সমস্ত তুলে ধরা হয়েছে। নির্বাচনের মুখে বাংলা নিজের মেয়েকেই চায় একটি ক্যাম্পেইন শুরু করেছিলেন। হয়তো আপনি লক্ষ্য করলে দেখবেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বকেও আমি দেখেছি, প্রতিটি জনসভা থেকেই বাংলা নিজের মেয়েকেই চায়। তার বয়স হয়ে যাওয়ার কারণে তাকে কি বলা হয়, আমরা তাদেরকে কি বলি, আমাদের সমাজে কি আলোচনা করা হয়, এই বিষয়গুলো তুলে আনা হয়েছে। তো আমার মনে হয় না যে এই বিষয়টা তুলে আনাতে তার একটা উল্টো প্রভাব, অর্থাৎ উল্টো একটা রিয়াকশন মানুষের মধ্যে হয়ে গিয়েছে এই বিষয়টায়। সুজিতদা কি মনে করেন? না, একটা কথা হচ্ছে যে প্রশান্ত কিশোর যে যথেষ্ট দক্ষ একজন প্রচারক, মানে ভোট ক্যাম্পেইন এবং ভোট কন্ট্রোলিং, যেটাকে বলে ভোট ম্যানেজমেন্ট, হ্যাঁ, স্ট্র্যাটেজিস্ট, তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কারণ 2014 সালেই মোদীকে জেতানোর পেছনে এই প্রশান্ত কিশোরের ভূমিকা আমরা দেখেছি। এখন বিষয়টা হচ্ছে যে যে ধরনের প্রচার উনি এনেছিলেন সেটা মানুষের কাছে অনেক ক্ষেত্রেই কিন্তু হাস্যকর মনে হয়েছে। প্রথম দিকে কতগুলো প্রচার, এই দিদিকে বলোটা, যেমন দিদিকে বলোটা কিন্তু প্র্যাকটিক্যালি খুব একটা এফেক্টিভ প্রচার হয়নি। মানে আলটিমেটলি মানুষ ফোন করেছে দিনের পর দিন, ফোনে কেউ ফোন ধরেনি, উত্তর পায়নি, এসব ঘটনা অনেক। কিন্তু একদম শেষের দিকে দুয়ারে সরকার এবং বাংলা মেয়ে নিজেকেই চায়, বাংলা নিজের মেয়েকেই চায়, এই যে প্রচার দুটো, এই দুটো কিন্তু হিট হয়েছে। প্রথম কথা হচ্ছে দুয়ারে সরকারে আর কটা হয়েছে, আর কটা প্রকল্প সাকসেসফুল হয়েছে না হয়েছে সেটা অন্য প্রশ্ন, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে এবং খুব সহজ পদ্ধতিতে পৌঁছে গেছে। মানুষ দেখেছে আমি 5 লাখ টাকা সরাসরি ইন্স্যুরেন্স পাবো, গরিব মানুষের কাছে এটা অনেক বড় পাওয়া। দ্বিতীয় কারণ হচ্ছে এই যে বাংলা নিজের মেয়েকেই চায়, মমতার তো একটা পাওয়ার, এতে তো কোনো সন্দেহ নেই, এটাকে তো অস্বীকার করা যাবে। প্রশ্ন হচ্ছে যেটা, যে এই যে স্লোগানটা সাকসেসফুল হলো, এর পাল্টা একটা স্লোগান উঠে আসছে যে বাংলা নিজের মেয়ে চায়। কারণ হচ্ছে যে গত 10 বছর ধরে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার যতগুলো প্রকল্প নিয়েছে, এই প্রকল্পগুলো যে যাই বলুন না কেন, আমি একজন মানে রাজনীতির ছাত্র এবং অর্থনীতির ছাত্র হিসেবে বলবো যে এই প্রকল্পগুলো কোনোটাই প্রকৃত উন্নয়নের পক্ষে। তুমি যেটা বলছিলে যে বিজেপি কিন্তু সেই সব দিকে গেল না, অর্থাৎ কন্যাশ্রী প্রকল্প আমি কেন করেছি এবং তার পেলাম সেটা কিন্তু কোনো কোথাও বলেনি তৃণমূল কংগ্রেস, এবং বিজেপিও কিন্তু সেটাকে তুলে ধরলো না যে আমি টাকা দিচ্ছি মেয়েকে পড়াশোনার জন্য, কত বৃদ্ধি হলো স্কুলে কলেজে সেটা তো দেখতে হবে। আমি সবুজ সাথীর প্রকল্পে সাইকেল দিয়েছি ঘরে ঘরে, সাইকেল নিয়ে কটা মেয়ে স্কুলে যাচ্ছে, আমি তো রেজাল্টটা চাইবো। এরকম যদি যে কটা প্রত্যেকটা প্রকল্প নিয়ে বিজেপি যদি ক্যাম্পেইনে যেত, তার কিন্তু একটা পাল্টা রেজাল্ট পেত বিজেপি সেসব দিকে গেল, বিজেপি কিন্তু একটা সস্তার প্রচারের মধ্যে দিয়ে গেল। এটা খুব ভুল হয়েছে বলে আমার ধারণা। ঠিক। আরেকটা প্রসঙ্গ খুব গুরুত্বপূর্ণ, বিজেপি নির্বাচনের আগে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের ভাতার ব্যবস্থা করেছেন, এটা তো অনস্বীকার্য যে রাজ্যের যে সমস্ত সাধারণ পরিবার, নিম্ন মধ্যবিত্ত গরিব শ্রেণীর পরিবারের কিন্তু যথেষ্ট উপকারে লেগেছে, এটা কেউ আমরা অস্বীকার করতে পারি না। সর্বশেষ দুয়ারে সরকারের মাধ্যমে যে স্বাস্থ্য সাথীর কার্ড ওই 2 মাসের মধ্যে হাতে পৌঁছে দেওয়া এবং একটি সাধারণ মানুষ চিকিৎসা করাতে গেলে যে পরিষেবা পাচ্ছেন, এগুলো প্রশংসার দাবি রাখে নিঃসন্দেহে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কিন্তু তখন নির্বাচনের আগে বিভিন্ন জনসভা থেকে প্রচার করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে বলছে যে ভাতার রাজনীতি নয়, আমরা এখানে এমন একটা পরিস্থিতি তৈরি করব সোনার বাংলা গড়ে যে কর্মসংস্থান থাকবে, মানুষ নিজে আয় করবে, নিজে তার অর্জিত অর্থ দিয়ে নিজের জীবনযাপন করতে পারবে ভালোভাবে। হ্যাঁ, আত্মনির্ভরতা। অথচ নির্বাচনী ইস্তেহারে দেখা গেল যে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিয়েছেন
ঠিক সেই ক্ষেত্রগুলোতেই আরো বেশি পরিমাণে ভাতার ঘোষণা করলেন নির্বাচনের ম্যানিফেস্টোতে। তাহলে তারা যে বক্তব্যটা জাহির করছিলেন মানুষের কাছে, পরবর্তীতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটলেন। এই বিষয়ে আমি একটু ডিটেলসে রাজদার কাছে জানতে চাইবো, পরবর্তীতে সুজিত দাও এই বিষয়টা একটু বলবেন। সুজিত দা ওটা নিয়ে শুরু করেছিলেন, আমি সেখান থেকেই শুরু করবো। এই যে সোনার বাংলা, সোনার বাংলাটা কি, যে খায় না পাতে দেয় না ঘুমায়, এর কেউ জানে না। সংকল্পপত্র সোনার বাংলা বানাবো তো বলতেই পারি, আমি রূপোর হীরের বাংলা বানাবো, সেটা না। ঠিক, সেটা হচ্ছে ন্যারেটিভটা কোথাও বিজেপি সেট করতে ভুলে গেছে। তো যেটা বিজেপি কোথাও একটা অল্টারনেটিভ ন্যারেটিভ দিতে পারে, সোনার বাংলাটা কি কেউ বুঝতে পারেনি। দ্বিতীয় হচ্ছে যে আমি যখন একটা, আপনি যেটা ঠিক বলেছেন এবং প্রসঙ্গ তুলেছেন, আমি যখন একটা জিনিসের কাউন্টার একটা করতে চলেছি, তাহলে আমার অল্টারনেটিভটা কি, আমার অল্টারনেটিভ পলিসিটা কি, আমি যেটা করবো। আমি বলতে পারি, আমায় যদি জিজ্ঞেস করেন যে ভাতার অল্টারনেটিভ পলিসি কি, যে আমি 3 টাকা কিলো দরের চাল মানুষকে ফ্রি না দিয়ে মানুষের ক্রয় ক্ষমতা এমন ভাবে আমি বাড়াবো যে মানুষ যাতে 30 টাকা কেজি দরের চাল কিনে খেতে পারে, মানুষকে ভিখারি করে রাখবো না। এটা হতো আমার অল্টারনেটিভ ন্যারেটিভ। কিন্তু কোথাও সেই অল্টারনেটিভ ন্যারেটিভটা হারিয়ে গিয়ে তৃণমূল নেতৃত্বকে ব্যঙ্গ করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত আক্রমণ করে যাওয়া, যে ভুলটা কংগ্রেস 2014 সালে করেছিল, কেন জানি না বিজেপি চুপচাপ সেই ট্র্যাপে পা দিয়ে চলে গেল। বরঞ্চ যেটা ইনিশিয়ালি হয়েছিল, বা মমতা যে ট্র্যাপে পা দিয়েছিলেন, এই যে প্রত্যেকটা সবাই গিয়ে চণ্ডীপাঠ করা, প্রত্যেকটা সবাই গিয়ে সরস্বতী বন্দনা করা, এটা ওনার দরকার নেই। আমি যেটা প্রয়োজন নয়, ঠিক কথা। একটা খেলায় পটু না হই, আমি সেই খেলাটা খেলবো না, আমি গেমটা চেঞ্জ করে দেবো। সেই গেম চেঞ্জিংটা হয়েছে অনেক পরে, সেই কোর্স কারেকশনটা হয়েছে কিন্তু দুয়ারে সরকার বা এটা এখন যেটা মনে হচ্ছে তার ফলাফল থেকে। কিন্তু কোনো একভাবে সেই ট্র্যাপে কিন্তু মমতা ব্যানার্জিও পা দিয়ে এগিয়ে চলেছিলেন। আরেকটা আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলতে চাই, যে কোথাও যেন এটা বিজেপি নেতাদেরকেও আমার অ্যাডভাইস বলে মনে করতে পারেন, যে জয় শ্রীরামের চেয়ে ওনারা যদি জয় মা কালী কে ভর করে ভোটে যেতেন, আমার মনে হয় অনেক বেশি হতো। কারণ সেটা আমাদের কালচার। আজকে ডাকাত হোক, চোর হোক, একটা বাঙালি বাড়িতে একটা মা কালীর কিন্তু যে দাপট, সেটা শ্রীরামচন্দ্রের নেই। না, কিন্তু এইটা রাজ, আমি এখানে একটু ডিফার করছি। মানে বিজেপি মূলত আরএসএস কন্ট্রোলড একটা দল, এবং সেখানে কিন্তু তাদের এজেন্ডার মধ্যেই শ্রীরামচন্দ্র আছে। সুতরাং সেই জায়গাটা তো এদের কম্প্রোমাইজ করার কোনো জায়গা ছিল না। আমি শ্রীরামকে বাদ দিতে বলছি না, আমি বলছি যে মা কালীকে হতো, কিছু করার নেই, বাংলা বলে আলাদা হয়ে যাবে, এটা তো বিজেপি করতে পারে না। হ্যাঁ, মানে বলতে চাইছেন বিজেপি যেহেতু সর্বভারতীয় প্রেক্ষাপটে তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি তৈরি করে, সেহেতু আরএসএস দ্বারা প্রভাবিত, তারা তাদের সেই স্ট্র্যাটেজির মধ্যেই থাকে, এটা বলতে চাইছেন সুজিত দা। এখানে একই সাথে আমি একটা জাস্ট অ্যাড করে নিচ্ছি, এই সেম জিনিসটা কিন্তু আজকে আরেকটা রাজ্যে নির্বাচন হয়েছে, যেখানে বাঙালি পপুলেশন আছে, হিন্দু পপুলেশন আছে, হিন্দু মুসলিম পোলারাইজেশন আছে। সেখানে বিজেপি সম্ভবত গত বছরের চেয়েও বেশি সিটে জিতে সরকার করতে চলেছে। সেই সরকার গড়ে ওঠার কারিগরকে হিমন্ত বিশ্ব শর্মা, সেও একজন কিন্তু টার্ন কোট। সে কংগ্রেস থেকে বিজেপিতে এসে বিজেপির ভাগ্য বদলে দিয়েছে আসাম। তাই যে টার্ন করতে হলেই যে তার বিরুদ্ধে ক্ষোভ এসছে, এই এসছে তা নয়। ওখানে ওরা সিএ এনআরসিটা একেবারে অন্যভাবে খেলেছে। সেটা করার পর ন্যারেটিভ, ওখানে পোলারাইজেশনটা এত ভালো করে করেছে। ওখানে কিন্তু এনআরসি নিয়ে অন্য বিষয়, ওখানে বক্তব্য হচ্ছে সে যদি বাঙালি, হিন্দু বাঙালিও হয় তাকেও তাড়াতে হবে, অহমিয়া হলে ঠিক আছে। এটা ছিল সেখানে মনে হলো যেন নির্বাচনের আগে বিজেপির সেন্ট্রাল লিডারশিপ বলুন বা স্টেট লিডারশিপ, যদিও সেন্ট্রাল লিডারশিপের নির্দেশে স্টেট লিডাররা চলেন, তো মনে হলো যেন বেশ কিছুটা নির্বাচন যত কাছাকাছি চলে আসলো, মানে বিজেপি একটু যেন দিশেহারা অবস্থায়, মানে যখন যেখানে যেটা দিতে হয় সেখানে সেটাই দেওয়া, লক্ষ্য কি নবান্ন দখল করা। যে কখনো যেমন এনআরসি নিয়ে বলতে গিয়ে মতুয়া সম্প্রদায়ের ঠাকুরনগরে গিয়ে বলতে হলো যে না, তাহলে এনআরসিটা তাড়াতাড়ি দেওয়া হবে, সেখানে একটা বিরোধিতা উঠলো যে কেন তাড়াতাড়ি এনআরসিটা প্রয়োগ করা হচ্ছে না, সেইটা ইমপ্লিমেন্ট কেন করা হচ্ছে না, কোভিড সিচুয়েশন রয়েছে। আবার ওখানে বলার পরে উনি চলে গেলেন কোচবিহারে,
সেই কোচবিহারে যে সম্প্রদায় রয়েছেন তাদেরকে তিনি বললেন রাজবংশী সম্প্রদায় বা তাদের জন্য, মানে একটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল যেন একটু মনে হলো যেন বিজেপি সেন্ট্রাল লিডাররা এখানে নবান্ন দখল করতে গিয়ে যখন যেখানে যেটা মনে হচ্ছে সেটাই বলেছেন বা সেটাই বলে দিয়ে চলে যাচ্ছেন। তার প্রেক্ষাপট কিভাবে তৈরি হচ্ছে বা আগামীতে তার ফলাফল কি হতে পারে সেই বিষয়ে বোধহয় রিসার্চ করা হয়নি। হ্যাঁ, এর কারণটা খুব প্রত্যক্ষ কারণ আছে। সেটা হচ্ছে যে রাজনীতি সব জায়গায় একরকম ভাবে হয় না। প্রত্যেকটা রাজ্যের মাটি আলাদা, প্রত্যেকটা রাজ্যের পরিস্থিতি আলাদা। আমার বাংলায় রাজনীতির যে পরিস্থিতি, এই রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগ কতদিন? আমি ধরে নিচ্ছি 2018 সাল থেকে, মানে 19-এর নির্বাচনের আগে। তার আগে তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কি যোগাযোগ ছিল? হ্যাঁ, সেই অর্থে কিছু ছিল না। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি অটল বিহারী বাজপেয়ীর বেশ কয়েকবার তার সঙ্গে আমি মোলাকাত হয়েছে, পরিষ্কার মানে আড্ডা হয়েছে। হ্যাঁ, লালকৃষ্ণ আদবানির সঙ্গে আমার অত্যন্ত ভালো যোগাযোগ ছিল আমি দিল্লিতে যখন থাকতাম। এদের কাছে আমি বারবার প্রশ্ন করেছি যে আপনারা যখন এত সুন্দরভাবে উঠে আসছেন রাজনৈতিক দল হিসেবে, সেখানে সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে আপনাদের এই প্রত্যক্ষ ফলাফল আমরা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি না কেন? ওনারা পরিষ্কার ভাবে বলেছেন যে বাংলার রাজনীতিটা আমাদের আগে বুঝতে হবে, শিখতে হবে। এটা পরিষ্কার ভাবে বলেছেন। বাংলার নেতৃত্বের অভাব আছে, এটাও বলেছে। বাংলায় নেতৃত্বের অভাব আছে, নেতৃত্ব তৈরি। এখন নতুন বিজেপি আমি বলছি, মানে এই আদবানি আর অটল বিহারী বাজপেয়ীর, হ্যাঁ, এটা আলোচনায় আসবেই, নব্য বিজেপির আলোচনাতে এটা নয়। এই বিজেপিটা সম্পূর্ণ আলাদা বিজেপি। এই বিজেপি যেই নেতৃত্বে থাকুন না কেন, আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করছি না, যিনি নেতৃত্বে থাকুন না কেন, এটা তো ঘটনা যে তারা বাংলার মাটিটা না চিনেই নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং আমার পশ্চিমবাংলায় মানুষ কি চায়, আমার পশ্চিমবাংলায় মানুষের কি কি প্রয়োজন আছে, সেইটা বলে ওই শুধু আমার সোনার বাংলায় তোমায় ভালোবাসি বলে ওখান থেকে সোনার বাংলাকে কয়েনেজ হিসেবে নিয়ে নিলাম, এটা কিন্তু হয় না, এটা মানুষ নেয় না। এটা বোঝা উচিত ছিল। এটা কিন্তু দলের মধ্যেও, আমি যতটুকু জানি, দলের মধ্যে এটা নিয়ে আলোচনা হয়েছে। যেমন আমরা আগে যেটা বললাম যে তৃণমূল নির্ভরতা কমানো দরকার ছিল, সেটা হয়নি। সেটা নিয়েও যেমন দলের মধ্যে আলোচনা হয়েছে, এটা নিয়েও দলের মধ্যে আলোচনা হয়েছে যে আমরা কোথায়। যার জন্য দেখবে যে খুব মাইনিউটলি যদি লক্ষ্য করে থাকো, দেখবে যে কোথাও কোথাও মানে রাজ্য নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন খুব পরিষ্কারভাবে চোখে ধরে। ঠিক কথা বলেছেন। কারণ সেন্ট্রাল লিডারশিপরা যখন এই নির্বাচনী কমিটি তৈরি করেছেন, সেক্ষেত্রে বিভিন্ন সূত্র মারফত শোনা যায় যে সেই কমিটিতে রাজ্য নেতৃত্ব থাকলেও সেন্ট্রাল লিডারশিপেরই ভূমিকা ছিল এবং তারাই সমস্ত কিছু দিক নির্দেশ করে দিতেন। এবং সেখানে এবারে প্রার্থী সিলেকশন ফাইনালি হয়েছে দিল্লিতে বসে। একদম, এখানে প্রতি সিটে 3টে করে নাম গেছে। ফাইনাল সিলেকশনটা হচ্ছে দিল্লিতে। বাংলায় ইলেকশন দিল্লি ঠিক করবে প্রার্থী হবে, এটা নিয়েও। কিন্তু সেখানে বাংলার মাটিকে, আপনি যেটা বলছিলেন, বাংলার মাটিকে না বুঝেই কিন্তু তারা ঝাঁপিয়ে পড়েছে নির্বাচনে, বাংলা দখল করতে হবে। এটা ঠিক কথা। বাংলার আবেগ, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিকে শুধু মুখে বললে তো হবে না, সেটাকে জানতে হবে, বুঝতে হবে, আত্মস্থ করতে হবে, তবেই তো সেটা নিয়ে যাওয়া সম্ভব। যাই হোক, এই বিষয়ে আরেকটা বিষয় আমি তুলে আনবো এই আলোচনায়। সেটা হচ্ছে দল বদল করে নির্বাচনের মুখে যারা গেরুয়া শিবিরে যোগ দিলেন, তাদের অধিকাংশই কিন্তু এবারের নির্বাচনী রাজনীতিতে পরাজয়ের মুখ দেখলেন, অধিকাংশই। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে বাংলার মানুষ কিন্তু এই নির্বাচনের মুখে আপনি দল বদল করে গিয়ে আবার নির্বাচনে দাঁড়িয়ে যতই বলুন না কেন বা নির্বাচনী হাইপ তুলুন না কেন, সেই জায়গায় আপনাকে কিন্তু বাংলার মানুষ ঠিকভাবে গ্রহণ করবে না। সেটাও কিন্তু এবার একটা প্রমাণ হয়ে গেল। এ বিষয়ে রাজদা কি বলবেন? না, দেখুন, এই মানুষ, আমরা আগে এদেরকে নিয়ে মস্করা করা হতো, আয়ারাম গয়ারাম বলা হতো যে যারা, ঠিক, বা একটা সময় সুব্রত মুখার্জিকে বলা হতো যে উনি তরমুজ, মানে ভেতরে বাম আর বাইরে সবুজ। কিন্তু বিষয়টা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমি পলিটিক্সটাকে ক্যারিয়ারের মতো দেখি। ক্যারিয়ারে যদি হয়, আমরা যেমন ফ্রেশার এন্ট্রি লেভেলে নিতে হয়, তেমনি ম্যানেজার, মিড ম্যানেজার লেভেলেও কিছু লোক নিতে হয়। সেই জন্য আসামের যে এক্সাম্পলটা বলছিলাম, যে কোথাও যেন হিমন্ত বিশ্ব শর্মার মতো একটা লোক তৃণমূল থেকে বিজেপির দরকার ছিল, কারণ বিজেপি হোমগ্রন যে নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব করে তুলে উঠতে পারেনি।
অনেকে বলবেন দিলীপ ঘোষ, ঠিক আছে, দিলীপ ঘোষের অনেক লিমিটেশন আছে। হিমন্ত বিশ্ব শর্মা যেটা বিজেপির জন্য করেছে, বিজেপি কোনো একটা লেভেলে শুভেন্দু অধিকারীকে হয়তো ভাবতে শুরু করেছেন যে শুভেন্দু হয়তো সেই কাজটা করতে পারবে। আজকে আসামে কিন্তু বিজেপির অন্য সমস্যা, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হতে চায়, কিন্তু সর্বানন্দ সোনোয়াল সে আরএসএস এর ব্যাকগ্রাউন্ডের লোক, তাকে এবং করে দেওয়া হয়। বর্তমান মুখ্যমন্ত্রী তাকে এবার কাকে করবে এটা নিয়ে একটা গন্ডগোল আপনি আছে। ত্রিপুরার ক্ষেত্রেও যদি দেখেন সেটাই হয়েছে। হ্যাঁ, আমার কোথাও কোথাও মনে হচ্ছে যে একটা, সুজিত দা যেটা বলছেন, একটা লেভেলে না বিজেপি কোনোভাবে আজ থেকে 10-15 বছরের কংগ্রেসের মতো হয়ে যাচ্ছে যত বড় হচ্ছে, এবং ঠিক। এটা কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার। কারণ সবসময় বাজপেয়ী আডবাণীর কথা বলছেন, তখন বলা হতো পার্টি উইথ আ ডিফারেন্স। বাজপেয়ীর একটা দেখবেন ইউটিউবে পার্লামেন্টের স্পিচও আছে যে কোনো অন্যের ঘর ভেঙে যদি আমায় সরকার করতে হয়, সেই সরকারকে আমি ছোবও না। ঠিক। পার্লামেন্টে গিয়ে স্পিচ আছে, কিন্তু পরিস্থিতি পাল্টেছে, আমি এগ্রি করি যেটা ইয়েছে। কিন্তু এই যে হাইকমান্ড রাজনীতি, বিজেপির একটা ইয়ে ছিল যে বিজেপির রিজিয়নাল লিডারদের তুলে আনে। আজকে সেই মধ্যপ্রদেশে হোক, বা মোদিও নিজে রিজিয়নাল লিডার, তাই গুজরাটে হোক, মহারাষ্ট্রে হোক, দেবেন্দ্র ফাডনাবিস, সেই ব্যাপারটা কোথাও যেন পশ্চিমবঙ্গে হয়নি। সবাইকে ছেড়ে দিয়েছে বাজারে, সে স্বপন দাশগুপ্ত থেকে আরম্ভ করে লকেট চ্যাটার্জিকে। আমি লোকসভার এমপিদের কেন নির্বাচনে সব কজনই হেরেছে, মোস্ট লাইকলি প্রত্যেকটা এমপি যাদের দাঁড় করিয়েছিলেন সবাই হেরেছে। তাহলে কোথাও যেন, এবং দ্বিতীয় যেটা হয়েছে, যেটা যে বিধায়কদের প্রতি ক্ষোভ ছিল, সেই বিধায়কদের টিকিট দেওয়া হয়নি, কোথাও গ্রাউন্ড লেভেলে উচিত হয়নি, কোথাও গ্রাউন্ড লেভেলে এই রিসার্চটা করা উচিত ছিল। আজকে সিঙ্গুরের মাস্টারমশাইকে কোনোভাবেই টিকিট দেওয়া উচিত হয়নি। শুধু তাই নয়, যেটা রাজ বললো যে মানে প্রার্থী সিলেকশনের ব্যাপারে তারা কিন্তু একেবারে কোন রকম নর্মসই মানেননি। যেমন ধরো আমি দু একটা উদাহরণ দিচ্ছি, আমি জায়গার নাম বলছি না। হুগলি জেলার কোনো একটা অঞ্চলে একেবারে প্রত্যক্ষভাবে জানা গিয়েছিল যে এর আগের ইলেকশনে, মানে 2019-এর ইলেকশনে, সেখানে কিন্তু দলের কেউ ভয়ঙ্কর ভাবে দল বিরোধী কাজ করেছে, যার ফলে আসন সংখ্যা কমেছে। তারাই কিন্তু এবারে টিকিট পেয়েছে এবং যথারীতি তারা ভালো জায়গায় পৌঁছে। যাই হোক, সুজিতদা, রাজদা, আলোচনার শেষ পার্টে এসে গিয়েছি। আমি একটা বিষয় খুব তুলে আনতে চাইবো, যে এই যে বর্তমানে যে পরিস্থিতিটা তৈরি হলো, যে নতুন করে আবার তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন। আমি নিজে ব্যক্তিগতভাবে একটা বিষয় খুব মনে করছিলাম, কারণ নির্বাচনী প্রচারগুলোকে খুব অবজার্ভ করে আমার যেটা মনে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে গিয়ে পায়ে চোট পান, যেভাবেই আঘাত পেয়েছেন। তারপর তিনি চিকিৎসকের পরামর্শে সেখানে প্লাস্টার করতে হয়েছে, বা চিকিৎসার যা নিয়ম সেই নিয়মটা মানতে হয়েছে। ফলে তাকে হাঁটতে গিয়ে হুইল চেয়ার ব্যবহার করতে হয়েছে, এবং হুইল চেয়ার ব্যবহার করেই তাকে কিন্তু এবারে নির্বাচনী প্রচার পুরোদমে করতে হয়েছে। সমস্ত সভা থেকে বিজেপি, বিশেষ করে বিজেপির কথাই বলি, তাদের বহু নেতৃত্বকে তার এই পায়ের আঘাত নিয়ে এবং হুইল চেয়ার নিয়ে কটাক্ষ করতে শোনা গিয়েছে, যে উনি ঠ্যাং দেখিয়ে ভোট চাইছেন, বা এই ধরনের যাবতীয় মন্তব্য আমরা কিন্তু শুনেছি। তো আমার ব্যক্তিগত অবজারভেশন মনে হয়েছে, তখনই আমি ভাবছিলাম যে এই কটাক্ষটা কিন্তু আমাদের রাজ্যকে আমরা যতদূর চিনি, বাংলার মানুষ কতখানি ভালোভাবে গ্রহণ করবেন তা নিয়ে কিন্তু সন্দেহ আছে। আপনারা কি মনে করেন? দুইজনেই এই বিষয়ে মতামত দেবেন। না, এটা রাজীব, তুমি যেটা বলেছো আমি তোমার সঙ্গে সহমত, যে আমরা দেখেছি বামফ্রন্টের আমলে বামফ্রন্টের কিছু এমপি এমএলএ তারা কিন্তু মমতাকে আক্রমণ করেছিলেন একেবারে নিকৃষ্ট ভাষাতে। তার ফল হয়েছিল কিন্তু পরের নির্বাচনে তারা মুছে গিয়েছে। এখানেও যেভাবে আক্রমণ করা হয়েছে, দেখুন পায়ে লেগেছে, সেটা সত্যি কি মিথ্যে, সেটা বাস্তব না অভিনয়, এই বিতর্কটা আলাদা। সেটা শুধু চিকিৎসকরা বুঝবেন, বিতর্কের জায়গাটাও আলাদা। সেটা নির্বাচনী প্রচারে আসার কথা। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে হতে পারে হয়তো সেরকম চোট নয়, কিন্তু উনি ওটাকে কাজে লাগাচ্ছেন প্রচারের জন্য, সেটা হতেই পারে। কিন্তু সেটা নিয়ে এত কথা বলে লাভটা কি আছে? আমার বাংলা সংস্কৃতি তা তো বলে না। আমি বরং বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময়ে যে ধরনের ভাষা ব্যবহার করতেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে,
বা এবারেও যে ধরনের ভাষা ব্যবহার করেছেন উনি জেপি নাড্ডার বিরুদ্ধে, সেই ভাষাগুলো আমার বাংলা সংস্কৃতির সঙ্গে যায় না, একেবারেই যায় না। ঠিক। সেখানে বরং যে সেটা তো নেগেটিভ তৈরি হচ্ছিল, সেই নেগেটিভ জায়গাটাকে এইসব বলে আবার পজিটিভ জায়গায় পৌঁছে দিয়েছে। এটাও অস্বীকার করার কোনো কারণ নেই, এটা ঘটনা। হ্যাঁ, কিন্তু যেটা রাজু নিশ্চয়ই এই ব্যাপারে বলবে, কিন্তু তার আগে আমি তোমাকে একটা বিষয় তোলার কথা বলবো, সেটা হচ্ছে যে একটুখানি ভাবতে হবে আমাদের যে এবারে বিধানসভার চেহারাটা কেমন হবে। সেটাই পরে আসবো, রাজের বক্তব্য হয়ে যাক, তুমি বলবে। না না, আমি যেটা বলেছি, যেটা আমরা বলি না যে রাজনীতির ভাষাটাই পাল্টে গেছে, এটা শুধু পশ্চিমবঙ্গে বলে নয়। আজকে যে কেউকে গিয়ে প্রশ্ন করুন, নর্মাল ভদ্র ভাষায় একটা বুদ্ধবাবু বক্তৃতা দিচ্ছে, সেই ভাষাটা আজকাল মানুষ ঠিক। বোঝে না, বা যারা বোঝে তারা ভোট দিতে যায় না, তারা ভোটের ঠিক। দিন ছুটি কাটে। সুতরাং একটা লেভেলে কানেক্টের জন্য ওই ভাষাটাকে ইউজ করতে হচ্ছে, এবং যেহেতু দেখছেন দুপক্ষই করছে, তো আমি মনে করি না বিশেষ করে যে সেই ভাষাটা খুব একটা প্রভাব ফেলেছে। যারা আমাদের খারাপ লেগেছে, আমরা ফেসবুকে এটা নিয়ে বিতর্ক করেছি, ঝগড়া করেছি, বাট সেটা ভোট বাক্সে পরিণত হয়েছে বলে আমার মনে হয় না। আমার যেটা মনে হয় যে পশ্চিমবঙ্গের ভোটে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে, যে একটা ফেস না থাকা, এবং যে আমরা যখনই দিয়েছি যে লোকসভার ক্ষেত্রে যে সব জায়গায় এই মোদিকে এগিয়ে দিয়ে হবে না, মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন না। আমরা যখন লোকসভা নির্বাচন করছি তখন আমরা বলছি ইফ নট মোদি দেন হু। ঠিক। অপোজিশনের কাছে জবাব নেই, মোদিজি বারবার নিরঙ্কুশ ভাবে জিতে যাচ্ছে। তেমনিও পশ্চিমবঙ্গে এই প্রশ্নটা মানুষের মনে উঠেছে, ঠিক আছে, ইফ নট মমতা দেন হু। বাজারে তো সব ছেড়ে দিয়েছো গরু ছাগলের মতো, কেউ তো জানে না যে কে হবে। কেউ বলছেন স্বপন দাশগুপ্ত হতো, কেউ বলছেন, সেই বিতর্কে যাচ্ছিও না। কিন্তু এই যে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে কে হতে পারেন, তাদের কানেক্টটা কি, পশ্চিমবঙ্গ রাজনীতি তারা কতটা বোঝে, তারা কতটা গ্রামে গেছেন, হঠাৎ দিল্লি থেকে উড়ে এসে বসলেই তো হবে না। সুতরাং আমার মনে হয় যে মুখের মেন যেটা সাম আপ হচ্ছে, মুখের অনুপস্থিতি, একটা প্রজেকশন দরকার ছিল। দ্বিতীয়টা হচ্ছে একটা ন্যারেটিভ দরকার ছিল। সবাই জানে কি হিন্দু পার্টি সে জয় শ্রীরাম করবে কি, কিন্তু তার বাইরে উঠেও যে একটা এই কোয়ালিশন, একটা অল কোয়ালিশন গড়া, একটা আপামর হিন্দু কনসলিডেশনের জন্য, সেই ন্যারেটিভটা কোথাও মিস হয় না, মুখ্যমন্ত্রীর মুখের ব্যাপারটা যেটা রাজ বলছে, এই প্রসঙ্গে আমার একটা বক্তব্য আছে। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে সত্যি কথা বলতে কি, মমতা ব্যানার্জি 2011 সালের আসার আগে পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে কিন্তু কখনো কোনো প্রচারে কোনো দলই আসেনি, এটা হিস্ট্রি বলছে পরিষ্কার। কিন্তু এটা ঘটনা যে বিজেপির তৃণমূল কংগ্রেসের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া প্রজেক্টেড আর কেউ হওয়ারও ছিল না। এটাও বিজেপি সেটা করেনি। তার একটা কারণ আছে, যে বিজেপি কিন্তু অনেক জায়গাতেই একটা চমক দিতে চেয়েছিল। আমি বলছি এটা নতুন কিছু না। মহারাষ্ট্রের ফডনবিসের চিফ মিনিস্টারশিপের কথা কেউ আগে বলেছে? কেউ বলেনি তো। আচ্ছা, দ্বিতীয়ত এই ত্রিপুরা বিপ্লব দেবের ক্ষেত্রে বলেনি, বা অসমে সর্বানন্দ সোনোয়াল বলেনি। এখানেও আমি যতদূর জানি, আমার কাছে নামটা নেই, আমি বলতে পারবো আমার কাছে কি, তবে মনে হয়েছে মাঝখানে একটু সুজিতদা একটু ইন্টারাপ্ট করছি, রাজদা যে কথা বলেছে মুখ্যমন্ত্রীর মুখ, এখানে একটু গুরুত্বপূর্ণ কেন অন্য স্টেটের থেকে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, যেহেতু এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস দলটাও চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, এবং সরকারও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান এবং অন্যতম মুখ, তাকে দেখেই কিন্তু রাজ্য রাজনীতি এবং সরকারের সমস্ত কিছু চিন্তা ভাবনা তৈরি হয়। অর্থাৎ তার মুখটা কিন্তু একটা অন্য জায়গায় পৌঁছে গিয়েছে। সেখানে তার বিরুদ্ধে যে বিরোধী রাজনৈতিক দল আলাদা একটা জায়গা তৈরি করবে, তাকে কিন্তু একটা বিকল্প মুখ মনে হয় উপস্থিত করতে হবে, এটা আমার মনে হয়েছে। আপনি কি মনে করেন? না, এইখানেই বলছি যে বিজেপির মধ্যে অনেক মুখ নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, যে কারণেই স্বপন দাশগুপ্তর নাম উঠে এসছে, কখনো কখনো অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে এসছে, বিভিন্ন সময় দিলীপ ঘোষের নাম উঠে এসছে। বিষয়টা তার চাইতে গুরুত্বপূর্ণ যে বিজেপির মানে কেন্দ্রীয় নেতৃত্বের চিন্তা ভাবনায় কোন একটা চরিত্র ছিল, যে চরিত্রটা তাদের নিজস্ব রাজনীতির সঙ্গে একটা মানানসই মুখ, এবং সেই রাজনীতিটা তারা মনে করেছিলেন যে পশ্চিমবঙ্গে এই ধরনের মানুষের এখন দরকার আছে, যার একটা পরিচ্ছন্ন ইমেজ আছে,
যার একটা সততার নজির হিসেবে তাকে উপস্থাপিত করা যায়, এই ধরনের কিছু একটা চিন্তা ভাবনা ছিল আমার কাছে যতদিন খবর আছে। কিন্তু সেটা তো আর এখন আলোচনা করে কোনো লাভ নেই, সেটা হয়নি। না, কিন্তু সেই বিষয়ে আলোচনা করার আর জায়গা নেই। না, আমি মানে আদি যোগীন্দ্রনাথ যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হবেন, যোগীন্দ্রনাথ নিজেও জানতেন। আদিত্যনাথ যোগী তিনি নিজেও জানতেন না যে তিনি সেটাই বললাম, অন্যান্য রাজ্যের প্রেক্ষাপট থেকে আমাদের বাংলার প্রেক্ষাপটটা আলাদা, ওই জন্য আমি প্রথমে এটা বললাম, সেই কারণে এটা প্রয়োজন হয়ে পড়েছে। বাংলা, আমি তো একটা কথা অ্যাড করবো, বাংলার প্রেক্ষাপট আলাদা হলেও প্রতিটা নির্বাচন কিন্তু আলাদা। এই যে আজকের যে ফলাফল, এইটা আমার ঠিক 2001 সালের কথা মনে করাচ্ছে। তখন ছোট, জাস্ট কলেজ থেকে পাস করে বেরিয়েছি, আনন্দবাজার মমতা ব্যানার্জির ক্যাবিনেট ছেপে দিয়েছিল পর্যন্ত, কে কোন মন্ত্রী হবে আমার যতটুকু মনে পড়ছে। কিন্তু দেখা গেল বামেরা বিপুল ভোটে জিতে সে বছর আবার ক্ষমতায় ফিরলেন, বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী হলেন। সুতরাং কোথায় যেন এই যে অল্টারনেটিভটা কি, তখন কিন্তু মানুষ ভেবেছিলেন যে না, বামেরা খারাপ, কিন্তু যত যাই হোক তার অল্টারনেটিভ মমতা ব্যানার্জি হতে পারেন না। তেমনি আমার মনে হয় 2021-এ দাঁড়িয়ে ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ, উনি টিকিট দেননি, কিন্তু একটা বারবার সব সমীক্ষকদের আমি ইন্টারভিউ শুনছিলাম, যে সমীক্ষায় উঠে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কিন্তু ব্যক্তিগত আক্রোশ নেই ভোটারদের। এত কিছুর পরেও, এই তোলাবাজি কাটমানি এর পরেও প্রতিটা সমীক্ষক দল যেটা জানিয়েছে প্রত্যেকটা টিভি চ্যানেলে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্বচ্ছতা সততা নিয়ে মানুষের মনে সংশয় কম আছে। ঠিক সেই কারণে যে পার্সোনালিটি কাল্টটা যেহেতু এস্টাবলিশ হয়েছে, তার কাউন্টারও একটা পার্সোনালিটি কাল্ট সামহাউ দরকার ছিল। ঠিক, তার সামনে তাকে উপস্থাপিত করবার জন্য পার্সোনালিটি কাল্ট যেটা দরকার ছিল, ডেফিনেটলি দরকার ছিল। সেই সঙ্গে এটাও বলা দরকার ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মানুষের যে সমীক্ষকদের যে ধারণাটার কথা বলা হচ্ছে, সেই ধারণাটা ঠিক কিনা, কতটা ঠিক কতটা বেঠিক, এটাও বলা দরকার ছিল। একটা তো পাল্টা আবার পাল্টা একটা ন্যারেটিভ উঠে আসছে এই রেজাল্ট বেরোনোর পরে, যে বাংলা নিজের মেয়েকে চায়, এটা যতখানি কার্যকর হয়েছে, ঠিক পাশাপাশি আর একটা চিন্তা ভাবনাও কিন্তু কিছু মানুষ এখন করছেন, যে বাংলা নিজের ভালো চায়। তো ঠিক এই ভাবনাটা বিজেপির ধরিয়ে দেওয়ার দরকার ছিল, সেটা ধরানো হয়নি। একদম, এইটা ব্যাপারে আমার কোনো দ্বিমত কি এটা ভালো হলো। আলোচনা করবো শেষ একটি বিষয় নিয়ে, শেষ করব একটা বিষয় নিয়ে, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমরা দীর্ঘ 50 বছরের বাংলার রাজনীতির ইতিহাসে আমরা দেখেছি, যখনই কোনো বিরোধী রাজনৈতিক দল এসেছে, তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়ে বিরোধী হিসাবে বাংলার বিধানসভায় প্রবেশ করতে পারেনি। প্রত্যেককেই দেখা গেছে ওই 70, 75, 80 কম বেশি বিরোধী রাজনৈতিক দলের হাতে এটাই থেকেছে। সিপিএম এর আমলেও দেখে এসেছি আমি, তার পরবর্তী তৃণমূলের আমলেও দেখছি, পরপর এইটাই থেকেছে। সেই কারণে সংসদীয় রাজনীতিতে বিরোধী রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমি এর আগে বিজেপির দু একজনের সঙ্গে কথা বলতে গিয়ে প্রশ্ন করেছিলাম যে আপনারা যদি বিরোধী রাজনৈতিক দল হিসেবে প্রতিপন্ন হন, তাহলে আগামী দিনে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন সরকার পরিচালনা করবে, রাজ্যের বিধানসভার অলিন্দে দাঁড়িয়ে তখন বিরোধী রাজনৈতিক দলের ক্ষেত্রে যে গঠনমূলক ভূমিকা পালন করা উচিত, সেই রোল আপনাদের দেখা যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল সেই অর্থে না পাওয়া গেলেও কিন্তু এবারও কিন্তু আমরা সেই একই চিত্র দেখতে পেলাম। ফলে কি সংসদীয় রাজনীতির ক্ষেত্রে বিরোধী দলের যে গঠনমূলক ভূমিকা থাকে, সেটা কি আমাদের পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরেই তাদেরকে কিছুটা অবলুপ্ত হতে দেখা যাচ্ছে, তাদের ভূমিকা দেখা যাচ্ছে না? না, এটা তো এখনকার রাজনীতির ট্রেন্ড, যে বিরোধী শক্তিকে শেষ করে দাও, এবং আলটিমেটলি কিন্তু সেই দিকে গোটা দেশই এগোচ্ছে, গোটা দেশই সেই দিকে এগোচ্ছে। আলটিমেটলি কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। পশ্চিমবাংলার ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, পশ্চিমবাংলার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে বিজেপি তো নতুন দল, সেই অর্থে বাংলার মানুষের কাছে বিজেপি নতুন দল। এবারেই তারা প্রথম প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করবে বিধানসভায়, এবং সেখানেই আমি প্রথমেই যাচ্ছি বলেছিলাম যে তাদের কিন্তু অনেক বড় দায়িত্ব নিতে হবে মানে প্রধান বিরোধী দল হিসেবে, এবং গঠনমূলক একটা তাদের ভূমিকা নিতে হবে। এইখানে যেটা প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে যে বিরোধী দল নেতা তো একজনকে হতে হবে। আমি মুখ্যমন্ত্রী না বলিনি,
কিন্তু বিরোধী দলনেতা তো আমায় যারা জিতেছে তাদের মধ্যে থেকেই ঠিক করতে হবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, আমি জানি না এই শুভেন্দু অধিকারী জেতাটা কতখানি সত্যি মিথ্যে, যেহেতু আমি এখনো ডিটেল খবরে যাইনি। কিন্তু শুভেন্দু অধিকারী যদি যেতে একটা মুখ হতে পারে, অথবা মুকুল রায় জিতে এসছে, মুকুল রায় একটা মুখ হতে পারে, আমার তো এছাড়া আর কোনো মনে করছে না। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ, আর রাজীব একটু চিন্তা ভাবনা করার দরকার আছে, যে আর কোনো বিরোধী দল রইল না। কিন্তু সিপিআইএম এর মতো দল, ফরওয়ার্ড ব্লকের মতো দল, তারা কিন্তু আরএসপির মতো দল, তারা রইল না, মুছে গেল, রইল না, ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। গোটা ভারতবর্ষ থেকে মুছে গেছে কংগ্রেস প্রায়। ঠিক, হ্যাঁ, ঠিক। পশ্চিমবাংলাতে টিম টিম করেছিল, সেখান থেকেও মুছে গেল। মুর্শিদাবাদে সেটাও এবার যে চলে গেল। গড় করে রেখেছিল, বাংলায় গড় করে রেখেছিল, সেই সব জায়গাও মুছে যাচ্ছে। মানে আলটিমেটলি আমরা কোথায় গিয়ে পৌঁছেছি, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মাল্টি পার্টি বিশ্বাসী, মাল্টি পার্টি সিস্টেমে এতদিন রাজনীতি দেখে এসেছি। বিশেষ করে পশ্চিমবাংলার বুকে ইটস এ ভেরি, মানে অনেক রকম ইউনিক সমস্ত গবেষণা হয়েছে। যুক্তফ্রন্ট একটা গবেষণার ফল, বামফ্রন্ট একটা গবেষণার ফল, এগুলো তো হয়েছে। ইভেন তৃণমূল কংগ্রেস মিলেও সরকার করেছে, এটাও হয়েছে। সেই জায়গায় আজকে যে জায়গায় এসে দাঁড়ালাম, সেটা আলটিমেটলি কোন দিকে আমাদের রাজনীতিকে নিয়ে যাবে, সেটা নিয়ে অনেক মানে জল্পনা কল্পনা বা চর্চার সুযোগ থেকে যাচ্ছে। রাজদা, আমি আমি এই বিষয়ে বলুন। রাজনীতিতে মানে ফিউচারটা বলা খুব মুশকিল, জানেন তো। 2014, 2009, সরি 2011 কেউ ভাবেননি যে তৃণমূল ক্ষমতায় আসবে। তার আগে মমতা ব্যানার্জি একমাত্র সংসদ ছিলেন লোকসভায়। এই অবস্থায় তৃণমূল চলে গেছে, সেখান থেকে 2011 ক্ষমতায় ফিরেছিলেন। 2004 এক সদস্য হয়ে গেছিলেন। 2009 আবার কংগ্রেসের সঙ্গে জোট করে লোকসভায় কিছু সদস্য পান। 2011 আপনাকে একটু একটা তথ্য দিয়ে দিই, তাহলে আপনার সুবিধা হবে। 2006 সালে কিন্তু বামফ্রন্ট 235টি আসন নিয়ে ক্ষমতায় এসেছিল, তখন তৃণমূল 30টি আসন নিয়ে এসেছিল। বিরোধী রাজনৈতিক দলের মর্যাদা তখন পেতে অসুবিধা হয়েছিল। আমি তখন মনে আছে বুদ্ধবাবু বলেছিলেন যে আমরা 235 আর ওরা 35। 2011 ক্ষমতায়। তাই রাজনীতিতে ভবিষ্যৎ কিছু বলা যায় না, কিন্তু একটা বিষয় খুব দৃঢ়ভাবে বলে দেওয়া যায় যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, যাই হোক, এরা হচ্ছে ফুল টাইম পলিটিশিয়ান। এরা কিন্তু আজকের হাট থেকে 2026-এর প্ল্যানিং শুরু করবে, আমি এটুকু আপনাকে বলতে পারি। শুধু তাই নয়, 2024-এর এর আগে লোকসভা নির্বাচন আছে। তাহলে আমি যদি শক্তিশালী বিরোধী না হই, আমার কিন্তু মেন এজেন্ডা আমাকে সেন্ট্রাল গভর্নমেন্টে পাওয়ার টিকিয়ে রাখতে হবে। তাহলে 18টা নিয়ে গেছিলাম, আমার মমতা ব্যানার্জির আরো 3 বছর দেখার সুযোগ পাবেন মানুষ। তাহলে আমি লোকসভায় তখন মোদির নাম ভাঙিয়ে 25টা সিট নিয়ে যেতে পারি কিনা। এরা রাজনীতিটা বা ইলেকশনটা এইভাবে দেখেন ফ্রম আ লং টার্ম পয়েন্ট অফ ভিউ, আমি যেটুকু রাজনীতি বুঝিয়ে দেব। সেকেন্ড হচ্ছে সংখ্যা তত্ত্বটা বিরোধী দলের শক্তি হিসেবে খুব বলাটা খুব মুশকিল। কারণ গত বছর যদি দেখেন, বাম কংগ্রেস মিলিয়ে বিরোধী দল 77 জন ছিল আপনার বিধানসভায়। তারা কি বিরোধিতা করেছে? সেই 77-এর থেকেও হয়তো বিজেপি কম পাবে, 75 পাবে কি 70 পাবে, এখন যা ট্রেন্ড দেখা যাচ্ছে। কিন্তু এটা পরিস্থিতি হয়েছে। তাহলে প্রধান বিরোধী শক্তি পশ্চিমবঙ্গে কিভাবে জানা যায়? সেটা হচ্ছে কে শাসক দলের হাতে মেন মার খাচ্ছে। এর থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গের মেন বিরোধী শক্তি কে। সেই হিসেবে বিজেপি নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে, কারণ যে রাজনৈতিক খুনোখুনি, সেখানে বিজেপির কর্মী সংখ্যা সবচেয়ে বেশি। তবে এই কথাটা বলতে পারি যে বিজেপি এই হার থেকে শিক্ষা নেবে এবং বিজেপি আগামী দিনের প্ল্যানিং, সেটা তার আগে 2024 এবং তারপরে 2026-এর প্ল্যানিং, এবং যেটা সুজিতদা বললেন সেই প্ল্যানিং এর ক্ষেত্রে বিরোধী দলনেতা কে হবে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ডিসিশন। সেটা আউটসোর্স করা যাবে না, যে একে এখন করে রাখি, পরে ভেবে দেখবো, আবার সেই অনুযায়ী সুবিধা। বিরোধী দলনেতাকে কিন্তু তৈরি করতে হবে, তাকে মাঠে নেমে। দেখুন, একজন স্ট্রিট ফাইটারকে এয়ার কন্ডিশন ঘর থেকে বসে হেলিকপ্টার চড়ে উড়িয়ে নেমে এসে হারানো যায় না।
ঠিক। আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাজ আ চিফ মিনিস্টার অনেক বেশি দুর্বল রাদার দেন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ আ বিরোধী দলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী মাচ মোর পাওয়ারফুল। সেই ক্ষেত্রে এখনো অ্যাডভান্টেজ হচ্ছে উনি ক্ষমতায় থাকুন। হ্যাঁ, এবং উনি নিজেও তো স্ট্রিট ফাইটার হিসেবে নিজেকে বলেন, উনি Absolutely. সত্যিই একজন সংগ্রামী মুখ। ডেফিনেটলি ওনাকে তো মানুষ, মানে আমার সম্পাদক একসময় বলেছিলেন যে নেতাজির পরে পশ্চিমবাংলায় এত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব কেউ আসেনি। এটা তো মানতে হবে, এটা ঘটনা। একদম, এটা কিন্তু মানতেই হবে। হচ্ছে যে কোথাও কোথাও সংযমের প্রয়োজন হয়, কোথাও কোথাও রাজনৈতিক সংযমটা অত্যন্ত জরুরি। সেই জায়গাটা যদি উনি একটু নিজেকে ঠিক করেন এবং দলটাকেও সেইভাবে রাখেন। আজকে তো শুনছি বিভিন্ন জায়গায় মারপিট, ধরপাকড়, ভাঙাভাঙি সব শুরু হয়ে গেছে। এগুলোকে তো এখন control এ গুরুত্বপূর্ণ বিষয় বলে- তুলেছেন সুজিত দা, এই কথাটা বলতেই হচ্ছে, আপনাকে ইন্টারাপ্ট করে বলছি। তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনকে ওনার একটু নজর দিতে হবে বা মজবুত করতে হবে, কারণ এটা কিন্তু দলীয় সংগঠন যদি সঠিকভাবে চলে তাহলে কিন্তু সেই দলের পরিচালনায় সরকারও কিন্তু সঠিকভাবে চলতে একদম। সাহায্য পায়। এটা কিন্তু আমি যদি দলকে উদ্বুদ্ধ করতে পারি তাহলে আমাকে দলকে কিভাবে সংযত করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয় সেটাও শিখতে হবে, সেটাও জানতে হবে। এটাও খুব ঠিক। জরুরি। অনুষ্ঠান শেষে এটাই বলবো, আজকের আলোচনা, আমাদের সুন্দর এই আলোচনার শেষে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন। তার হাত ধরে রাজ্য আগামী দিনে আরো এগিয়ে যাক এবং বিরোধী রাজনৈতিক দল যারা আসবেন তারা বিরোধী রাজনীতির জায়গায় দাঁড়িয়ে গঠনমূলক ভূমিকা পালন করবেন, এই আশা রেখে এই অনুষ্ঠান শেষ করছি। সুজিত দা, আমাদের অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আমি শেষ করার খালি একটা কথা অ্যাড করবো বলুন। যে হ্যাঁ, শেষ বলুন। করার আগে। এটা হচ্ছে আমি আমার দিদির কাছে একটাই অনুরোধ, দিদি কনগ্রাচুলেশন, বাট কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করে রাজ্যের উন্নয়ন করুন। সেখান থেকে ব্ল্যাকমেল করে হোক, যা করে হোক, কেন্দ্রের টাকা আদায় করে আনুন, তবেই রাজ্যবাসীর উন্নয়ন হবে। এইখানে 53 বছর ধরে কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে ঝগড়া হয়েছে, 53 বছর। ঠিক। আমার বাংলা পিছিয়ে এই যাওয়ার এটা সম্পর্কটা ভালো করুন, এটাই দিদির কাছে কেন্দ্র রাজ্য অনুরোধ। সম্পর্কটাকে ঠিক জায়গায় রাখতে হবে, কারণ আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় থাকি। আমার রাজ্যের উন্নয়ন করতে গেলে সেই কেন্দ্রের সাথে একটা সম্পর্ক রেখেই করতে হবে। ঠিক। সেখানে আমার বিরোধী সেই আশা রেখেই আমরা এটাই ভাবতে হবে। সেই আশা রেখেই আমরা আমাদের এই আলোচনা আজকে শেষ করছি। রাজদাও ধন্যবাদ, সুজিতদা ধন্যবাদ। অনেক ধন্যবাদ রাজীব, তোমাকেও। অনেক ধন্যবাদ রাজীব। ধন্যবাদ। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।